1967 সালে যখন মিশর এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় তখন তাতে জর্ডানও জড়িয়ে পড়ে। বাদশাহ হুসেইনের অবশ্য ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। তিনি ইসরায়েলের সাথে সমঝোতার রাজনীতিতেই বেশি আগ্রহী ছিলেন। তিনি গোপনে ইসরায়েলকে আশ্বস্ত করেছিল যে ফিলিস্তিনি গেরিলাদেরকে নিয়ন্ত্রণ করতে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। কিন্তু বাস্তবে হুসেইনের পক্ষে ফিলিস্তিনিদের বিপক্ষে শক্ত কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না। এমনিতেই নাসেরের তুমুল জনপ্রিয়তার প্রভাবে হুসেইন তখন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে ছিলেন। তার উপর ফিলিস্তিনে বামপন্থী গেরিলারাও ক্রমেই তার উপর অসন্তুষ্ট হয়ে উঠেছিল। এমত অবস্থায় তিনি যদি ফিলিস্তিনিদের কার্যক্রমে বাধা দিতে যেতেন তাহলে তার ক্ষমতায় টিকে থাকা সম্ভব হতো না। এই সংকট থেকে উত্তরণের জন্য হুসেইন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে স্বপ্রণোদিত হয়ে নাসেরের সাথে মিত্রতা স্থাপন করেন। তিনি মিশরের সাথে সামরিক সহযোগিতা চুক্তি করেন এবং এরপর যখন 67 সালের যুদ্ধ শুরু হয়ে যায় তখন চুক্তি অনুযায়ী জর্ডানে নিযুক্ত মিশরীয় জেনারেলদের নির্দেশে জর্ডান ও ইসরায়েলের বিরুদ্ধে জড়িয়ে পড়ে। কিন্তু এই যুদ্ধের ফলাফল ছিল আরবদের জন্য চরম বিপর্যয়মূলক। যুদ্ধে মিশর হারায় গাজা উপত্যকা সহ সমগ্র সিনাই উপদ্বীপ, সিরিয়া হারায় গোলান মালভূমি, আর জর্ডান হারায় জেরুজালেম সহ সমগ্র পশ্চিম উপকূল। প্রায় 3 লাখ নতুন ফিলিস্তিনি শরণার্থী পশ্চিম তীর থেকে জর্ডানে প্রবেশ করে। জর্ডান মুখোমুখি হয় আগের চেয়ে আরও বড় সংকটের। 1967 সালের যুদ্ধে আরবদের পরাজয়ের পর ফিলিস্তিনিরা বুঝতে পারে আরবদের আশায় বসে থাকলে চলবে না। তারা নিজেরাই ইসরায়েলের বিরুদ্ধে গেরিলা আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয়। পিএলও পশ্চিম তীরের সীমান্ত সংলগ্ন শহর কারামাতে তাদের হেডকোয়ার্টার স্থাপন করে এবং সেখান থেকে ইসরায়েলের উপর আক্রমণ করতে শুরু করে। একই সাথে ফাতাহ সংগঠন ইসরায়েলের সীমান্তের ভেতরে গিয়েও গেরিলা আক্রমণ করতে শুরু করে। 1968 সালের মার্চে এরকম একটি আক্রমণের পর ইসরায়েলি সেনাবাহিনীর বিশাল একটি দল জর্ডানের কারামা শহরে প্রবেশ করে। ইসরায়েলের এই অপারেশনের লক্ষ্য ছিল পিএলওর ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া এবং ইয়াসির আরাফাতকে আটক বা হত্যা করা। কিন্তু অন্যান্যবারের মতো এবার ফিলিস্তিনিরা পিছিয়ে না গিয়ে ইয়াসির আরাফাতের নেতৃত্বে তীব্র প্রতিরোধ গড়ে তোলে। এমনিতে জর্ডান হয়তো এই অপারেশনে বাধা দিত না, কিন্তু ইসরায়েলের বিশাল বাহিনী দেখে তাদের ধারণা হয় তারা হয়তো জর্ডানের আরও গভীরে প্রবেশ করবে। ফলে জর্ডানীয় সেনাবাহিনীও পিএলওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে যোগ দেয়। ব্যাটেল অফ কারামা নামে পরিচিত 1968 সালের 21 মার্চের সেই যুদ্ধটি 15 ঘন্টা স্থায়ী হয়। দিন শেষে ফিলিস্তিনি এবং জর্ডানের আহত নিহতের সংখ্যা বেশি হলেও ইসরায়েলও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। 30 জন সৈন্যের মৃত্যুর পর শতাধিক আহত সৈন্য নিয়ে বেশ কিছু ট্যাঙ্ক, সজোয়া যান এবং অস্ত্রশস্ত্র ফেলে ইয়াসির আরাফাতকে আটক করার আশা ছেড়ে দিয়ে তারা পিছু হটে। ফেদাইনরা নিজেদেরকে বিজয়ী বলে ঘোষণা করে। 67 সালের যুদ্ধের পরাজয়ের পর পিএলওর জন্য তো বটেই, মনোবল হারিয়ে ফেলা হতাশ আরবদের জন্যও এটা ছিল বিশাল অর্জন। ইয়াসির আরাফাত এবং পিএলওর জনপ্রিয়তা গগনচুম্বী হয়ে ওঠে। ফাতার দাবি অনুযায়ী যুদ্ধের 48 ঘন্টার মধ্যেই 5000 নতুন স্বেচ্ছাসেবী ফাতাহ সংগঠনে যোগ দেওয়ার জন্য আবেদন করে। অন্যান্য আরব দেশ থেকে পিএলওর প্রতি অর্থ এবং অস্ত্র সাহায্য আসতে থাকে এবং দুর্বল জর্ডান রাষ্ট্রের ভেতরে পিএলও হয়ে উঠতে থাকে রাষ্ট্রীয় বাহিনীর চেয়েও শক্তিশালী। 1968 সালের মার্চে ব্যাটল অফ কারামায় বিজয়ের পর থেকেই জর্ডানে ফিলিস্তিনি ফেদাইনদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। প্রথম দিকে তারা শুধু ট্রেনিং ক্যাম্পে এবং জনবহুল শহরগুলো থেকে দূরে অবস্থিত শরণার্থী শিবিরগুলোর ভেতরেই অবস্থান করত, কিন্তু সংখ্যা বাড়ার সাথে সাথে তারা রাজধানী আম্মান সহ বিভিন্ন এলাকায়ও ছড়িয়ে পড়তে থাকে। অস্ত্র হাতে থাকা নিয়ন্ত্রণহীন এসব মিলিশিয়ারা জর্ডানের আইন অমান্য করে আইনশৃঙ্খলা বাহিনীর পরোয়া না করে রাজধানী আম্মান সহ বিভিন্ন শহরে স্বেচ্ছাচারিতা প্রদর্শন করতে থাকে। তারা আইন নিজের হাতে তুলে নিতে শুরু করে, নিজেদের খেয়াল খুশি মতো রাস্তাঘাটে চেকপয়েন্ট বসিয়ে জর্ডানীয় নাগরিকদের হয়রানি করতে শুরু করে, এমনকি নিজস্ব ইউনিফর্ম এবং বিচার ব্যবস্থাও চালু করে। আক্ষরিক অর্থেই তারা হয়ে ওঠে
রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র। এ সময় তাদের দ্বারা লুটপাট, ছিনতাই, অপহরণ এবং হত্যাকাণ্ডের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এমনকি বেশ কিছু ধর্ষণের ঘটনাও ঘটে, যা আরব বিশ্বে সাধারণত বিরল। পিএলওর ভেতরে থাকা উগ্র বামপন্থী আদর্শে প্রভাবিত দলগুলো এ সময় ধনী জর্ডানীয়দের ব্যক্তিগত সম্পত্তিরও নিয়ন্ত্রণ নিতে শুরু করে। জর্ডানীয়দের মধ্যে, বিশেষ করে জর্ডানীয় সেনাবাহিনীর মধ্যে ফেদাইনদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সৃষ্টি হতে থাকে। দুই পক্ষের মধ্যে ছোটখাটো সংঘর্ষ নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ায়। অভিযোগ আছে, ফিলিস্তিনিদেরকে দেশছাড়া করার অজুহাত তৈরি করার জন্য এ সময় জর্ডানীয় ডিপ টেস্ট ফেদাইনদের ভেতরে নিজেদের অনুচর প্রবেশ করিয়েও বিভিন্ন নাশকতা চালিয়েছিল। পিএলওর প্রধান হিসেবে ইয়াসির আরাফাত ফেদাইনদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু বাস্তবে ফাতার বাইরে পিএফএলপি বা ডিএফএলপির উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। তারা প্রকাশ্যেই বাদশাহ হোসেনকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিতে শুরু করে। তাদের দৃষ্টিতে জর্ডানের অধিকাংশ জনগণই যেহেতু ফিলিস্তিনি, তাই দেশটির উপর তাদের অধিকারই বেশি ছিল। বরং সৌদি আরব থেকে আসা হাশেমি রাজপরিবারের বাদশাহ হোসেন ছিল তাদের দৃষ্টিতে বাহিরাগত, যাকে ইসরায়েলের স্বার্থে ব্রিটিশ এবং আমেরিকানরা ক্ষমতায় বসিয়ে রেখেছে। ফেদাইনদের দৌরাত্মে বাদশাহ হোসেন উভয় সংকটে পড়ে যান। একদিকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ তার হাতছাড়া হয়ে যাচ্ছিল, বিদেশি পত্রিকায় তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, এমনকি সেনাবাহিনীর ভেতরও তার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছিল। সেনাবাহিনীর ক্ষোভ হোসেন টের পেয়েছিল অত্যন্ত অপমানজনকভাবে। সেনাবাহিনীর এক বেদুইন ইউনিট পরিদর্শনকালে হোসেন দেখতে পান কমান্ডারের ট্যাঙ্কের উপর একটি অ্যান্টেনা থেকে মহিলাদের ব্রেসিয়ার ঝুলছে। হোসেন যখন কারণ জিজ্ঞাসা করেন, তখন কমান্ডার উত্তর দেন, আমরা যদি কোনো পদক্ষেপ না নিয়ে মহিলাদের মতো বসে থাকি, তাহলে আমাদের জন্য মহিলার জামা পরাই উত্তম। হোসেন বুঝতে পারেন, তিনি যদি শীঘ্রই কিছু না করেন, তাহলে তার বিরুদ্ধে সেনা অভ্যুত্থান ঘটাও অসম্ভব কিছু না। কিন্তু অপরদিকে আরব বিশ্বের সাধারণ জনগণের মধ্যে তখনও ফেদাইনদের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। জর্ডানের সাধারণ জনগণের বিশাল অংশটি তখনও ফেদাইনদের প্রতি সহানুভূতিশীল ছিল। এছাড়া সরকারের অনেক মন্ত্রীও ছিল ফিলিস্তিনি বা ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল। ফিলিস্তিনিদের বিরুদ্ধে কোনো অভিযান চালাতে গেলে একদিকে আরব বিশ্বে হোসেনের এক ঘরে হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, অন্যদিকে জনরোষ বৃদ্ধি পেয়ে তা গণ অভ্যুত্থানে রূপ নেওয়ারও সম্ভাবনা ছিল। অসহায় বাদশাহ হোসেন অপেক্ষা করতে থাকেন এবং এমন সময় 1970 সালে এমন কিছু ঘটনা ঘটে যা হোসেনের সামনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান চালানোর উপযুক্ত অজুহাত এনে দেয়। সেপ্টেম্বর মাসে তিনি সুযোগ পেয়ে যান ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে জর্ডান থেকে উচ্ছেদ করার। আর এ ঘটনায় পরবর্তীতে পরিচিত হয় ব্ল্যাক সেপ্টেম্বর নামে, যা আলোচনা করা হয়েছে পরবর্তী পর্বগুলোতে।